আসলে মানুষ যখন সম্পত্তি করে তখন তা পুরুষানুক্রমে ভোগ দখল করবে এই আশা নিয়ে করে। কবেকার কোন আলীবর্দী খাঁ কিংবা মির্জাফর খাঁর আমলের বংশ কোথা দিয়ে কেমন করে কত যুগ পরিক্রমা করে হাজার শাখা প্রশাখা বিস্তার করেছিল, তাদের মধ্যে কে কোথায় ছিটকে ছড়িয়ে পড়েছিল তা কেউ জানত না। ঘটনাচক্রে হঠাৎ দেখলেও হয়তো তারা পরস্পরকে চিনতেও পারবে না। কিন্তু সেই বৃহৎ মহিরুহের একটা ছোট শাখা একদিন নদিয়া জেলার একটা অখ্যাত গ্রামে কেমন করে আবার ইতিহাসের সমুদ্রে বুদবুদের সৃষ্টি করতে পেরেছিল, যা চৌধুরী মশাইয়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে কোথায় নিঃশব্দে মিলিয়ে গেল। কিন্তু প্রশ্নটা তা নয়। প্রশ্নটা হলো, সরকারি ছেড়েস্তায় খাতায় সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে কার নাম লেখা হবে? কে সেই আইনসঙ্গত উত্তরাধিকারী? কীর্তিপদ মুখোপাধ্যায়েরও কোনো পুত্র সন্তান নেই। কন্যা সন্তান ছিল, তাও মারা গেছে। আর এইবার জামাই হরনারায়ণ চৌধুরীও চলে গেল। রইল শুধু সদানন্দ চৌধুরী। কিন্তু কোথায় সে? কে বলে দেবে তার সন্ধান? সে তো কবে থেকেই নিরুদ্দেশ। কিন্তু যদি সে বেঁচে থাকে তাহলে তো সে একলাই এই দুই জমিদারের সম্পত্তির উত্তরাধিকারী। আর সে যদি হঠাৎ এসে তার পৈতৃক সম্পত্তির মালিকানা দাবি করে বসে, তখন কোথায় থাকবে প্রকাশ চন্দ্র রায়? নমস্কার, আমরা শুনছি কথার জাদুঘর বিমল মিত্র লেখা উপন্যাস আসামি হাজিরের দ্বিতীয় খণ্ড। আসুন শুনে নি আজকের পর্বে কি আছে। তা প্রকাশ রায় আর দেরি করলে না। শুভস্য শীঘ্রং। কিন্তু অশুভস্য শুধুই কালো হরণং। তাই বউ ছেলে মেয়েকে সে আগেই জামাইবাবুর বাড়িতে উঠিয়ে এনেছিল। অশ্বিনী ভট্টাচার্যের চোখের সামনেই সেই সমস্ত কিছুর মালিক সেজে বসল। সুলতানপুরের লোক সবাই রাতারাতি ভক্ত হয়ে পড়ল প্রকাশ রায়ের। কীর্তিপদ মুখোপাধ্যায় ঠিক যেমন করে বৈঠকখানা ঘরে পায়ের উপর পা তুলে আরাম দরবার বসত, প্রকাশ রায়ও ঠিক তেমনি পায়ের ওপর পা তুলে দিয়ে আরাম দরবার বসাতে লাগলো। ব্যাংকের টাকা কড়ি যা কিছু তাতে তার হাত দেওয়া গেল না। ব্যাংকের ম্যানেজার বললে, টাকা তো আপনাকে দিতে পারবো না, আপনি যে হরনারায়ণ চৌধুরীর আইনসম্মত উত্তরাধিকারী তার প্রমাণ চাই। তা প্রকাশ বললে, প্রমাণ আর কি দেব বলুন? প্রমাণ তো গায়ের লোক, তারাই দেবে প্রমাণ। তারাই বলবে চৌধুরী মশাইয়ের আর কেউ নেই, তিনি আমার জামাইবাবু ছিলেন, আমি তার সমস্ত গচ্ছিত টাকা কড়ির আইনত ওয়ারিশান। তা ব্যাংকের ম্যানেজার বললে, তা বললে তো শুনবো না, আপনি কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেট নিয়ে আসুন। তারা যদি আপনাকে ওয়ারিশান বলে তাহলে হরনারায়ণ চৌধুরীর সমস্ত টাকা কড়ি আপনি পাবেন। বড় মুশকিলে পড়ল প্রকাশ রায়। এত বছরের এত স্বাদ যখন শেষ পর্যন্ত মিটল, তখন সব কি এমন করে বানচাল হয়ে যাবে নাকি? একেবারে ঘাটে এসে তরি ডুববে? ততদিন তোষামোদের দল জুটে গেছে প্রকাশ রায়ের। অশ্বিনী ভট্টাচার্যের আর সেই রাগ নেই, এখন সে অন্য মানুষ। সকাল হতে না হতেই তারা এসে প্রকাশ রায়ের বৈঠকখানায় জোটে। ঢুকেই প্রকাশ রায়কে প্রণাম করে, জিজ্ঞেস করে, তা রায়মশাই, রাত্রে ঘুম হয়েছে তো? সবাই প্রকাশ রায়ের শুভাকাঙ্ক্ষী তখন। সবাই বলে, শরীরটার দিকে একটু নজর দেবেন রায়মশাই, আপনার শরীর ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব। প্রকাশ রায় বলে, ও সব কিছু ভেবো না হে তোমরা, আমি তোমাদের সকলেরই ভালো করব। তারপর কীর্তিপদ মুখোপাধ্যায়ের গড়গড়ার নলটা মুখে দিয়ে ধোঁয়া টানতে টানতে বলে, আরে জামাইবাবু যে কেস খারাপ করে দিয়ে গেল, জামাইবাবু যদি সব জমি টমিগুলো বেচে না দিত, দেখতে আমি তোমাদের সকলের খাজনা মুকুব করে দিতুম। ভীম বিশ্বাস জিজ্ঞেস করত, তার জমি জমা সব বেচে দিতে গেল কেন? কার জন্য?
ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, অত টাকা ব্যাংকে রেখে গেলেন কার জন্য? অত টাকা সুদ খাবে কে? অশ্বিনী ভট্টাচার্য বলে, ও আপনার জন্যই সব রেখে গেলেন রায়মশাই। আপনি তো সারা জীবন ভগ্নিপতি সেবা করেছেন, এটা হলো সেই সেবার দাম। আরে রাম, আমি ওই টাকা ছোবো? পরের টাকা ছুতে আমার বইয়েই গেছে। যার টাকা সে ফিরে এলে আমি তাকে ব্যাংকের পাসবই ফেলে দেব আর বলবো, তোর টাকা তুই নে বাবা, আমাকে এসব ঝঞ্ঝাট থেকে মুক্তি দে। ভীম বিশ্বাস বলে, তা এতদিন হয়ে গেল, আপনার ভাগ্নে আর ফিরবে না রায়মশাই, ফিরলে এতদিনে কবেই ফিরত। প্রকাশ বলে, না ফিরলে আর আমি কি করতে পারি বলো? আমি তো আর তাকে খুঁজতে কসুর করিনি, সারা দুনিয়া খুঁজে বেরিয়েছি। আমি যথাসাধ্যি করেছি আমার ভাগ্নের ভালোর জন্য। ছোটবেলা থেকে তাকে আগলে আগলে মানুষ করেছি, যাতে বদ ছেলেদের সঙ্গে মিশে বিগড়ে না যায়। ভীম বিশ্বাস বললে, তাহলে মনে করে নিন যে ওই টাকা ভগবান আপনাকেই দিয়েছেন। ভগবান তো আপনাকে চেনেন, ভগবানের চোখে তো আপনি কোনো পাপ করেননি। পাপ? পাপের নাম শুনে প্রকাশ রায় লাফিয়ে ওঠে, বলে, ওরে বাবারি, পাপ আবার করিনি? কত পাপ যে জীবনে করেছি তা কে জানে। আরে মানুষ হয়ে জন্মানোটাই তো পাপ গো। এই দেখো না, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে অজান্তে কত পিঁপড়ে মারিয়ে ফেলেছি, পুকুরের মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, কত মশা মাছি মারছি, তা ওটা কি পাপ নয়? আরে না না, ও পাপের কথা বলছি নে। ও পাপ আর কে না করে রায়মশাই, যারা মহাপুরুষ তারাও ওই রকম কত পাপই করেছেন। প্রকাশ বলে, তবে হ্যাঁ, তোমরা যদি মদ খাওয়াকে পাপ বলো, তা মদ কখনো চোখে দেখিনি, আর খাওয়া, মদের গন্ধ কখনো কখনো রাস্তাঘাটে নাকে গেছে বটে, সে মিথ্যে কথা বলবো না। আর মেয়ে মানুষ, তা মেয়ে মানুষ মাত্রকেই আমি মা বলেই ডাকি, সে তো তোমরা নিজেরাই জানো। সবাই স্বীকার করে যে রায়মশাইয়ের মতো দেবতুল্য মানুষ ভাগলপুরে আর নেই। প্রকাশ বলে, কিন্তু আমি একলা ভালো হলে কি হবে? সারা পৃথিবীর লোক যে সব খারাপ হয়ে গেল, সেটাই তো আমার দুঃখ গো। অশ্বিনী ভট্টাচার্য বলে, ও সব নিয়ে আপনি ভাববেন না রায়মশাই, ও ভাবতে গেলে মাঝখান থেকে আপনার শরীরটাই খারাপ হয়ে যাবে। এই যে আপনার ভাগ্নের কথা ভাবছেন, এ কেউ ভাবে? অন্য লোক হলে এতদিনে ভগ্নিপতি সম্পত্তি খেয়ে ফেলতো, তা আপনি বলেই না এখনো ভাগ্নের আসার পথ চেয়ে বসে আছেন। ভীম বিশ্বাস বললে, তা আপনার ভাগ্নের তো শুনেছি বিয়ে দেয়া হয়েছিল। হ্যাঁ, আমি তো বিয়েটা দিয়েছিলুম তার, বেশ সদ্বংশ থেকেই রূপসী মেয়ে দেখে ভাগ্নে বউ করেছিলুম, কিন্তু ওই যে বললুম, বেটা ছড় খেয়ে গেল। ছড় খেয়ে গেল মানে? আরে ছড় খেয়ে গেল মানে চরিত্র নষ্ট করে ফেললে। মানুষের আসল জিনিস হলো চরিত্র, আর সেইটাই যদি নষ্ট হলো তাহলে থাকলোটা কি? নিজের বউকে ফেলে রেখে কিনা কলকাতায় চলে গেল। আগে একবার পুলিশ ধরে নিয়ে গিয়ে ওই ভাগ্নেকে জেলে পুরেছিল, তা জানো? কেন কেন? আবার কেন? ওই যে চরিত্রটি যা নষ্ট হয়েছে তার তো ইহকালও নেই আর পরকালও নেই। আমি তো তাই জামাইবাবুকে বলতুম যে আপনার সবই ভালো জামাইবাবু, শুধু আপনার ছেলেটি হয়েছে বড্ড বেয়াড়া। তা তারপর কি হলো? তারপর তো সেই আমি কলকাতায় গিয়ে পুলিশের কর্তার হাতে পায়ে ধরে তবে তাকে ছাড়িয়ে আনি। ওই ভাগ্নের জন্য আমি কি কম করেছি? তা অত যে করলুম, সেসব আমার দিদির জন্য। আমি যে ভাগলপুরে এসে আমার পিসেমশাইকে দেখবো, তা বউ ছেলে মেয়ে দেখবো, তার কি কোনো উপায় ছিল তখন? এখানে আসতে চাইলেই দিদি কান্নাকাটি করতো আর বলতো,
তুই চলে যাস নে প্রকাশ, তুই চলে গেলে আমার সদা গোল্লায় চলে যাবে। তা যে গোল্লায় যাবে প্রতিজ্ঞা করে তাকে ভগবানই বাঁচাতে পারে গো। যারা রায়মশাইয়ের বৈঠকখানায় আসে তারা আখেরে ভরসাতেই আসে। প্রকাশ রায় তা জানে, আর জানে বলেই সকলকে আশা দেয়। এমন ভরসা দেয় যাতে তারা রোজই আসে। আর ঠিক পিসে মশাইকে যেমন ভয় ভক্তি করত, রায়মশাইকেও তারা ঠিক তেমনি ভয় ভক্তি করে। নবাবগঞ্জে দিদি শ্বশুর কর্তাবাবুর খাতির সে দেখেছে, সুলতানপুরে পিসে মশাইয়েরও খাতির দেখেছে। এতকাল পর নিজের লোকের কাছে খাতির পেয়ে প্রকাশ রায়ের খুব ভালো লাগতো। অশ্বিনী ভট্টাচার্য জিজ্ঞেস করত, তা ভাগ্নে বয়ে শেষকালে কি হলো রায়মশাই? প্রকাশ বলতো, কি আবার হবে, যে গায়ে গরু বিয়োবেই না, দুধও দেবে না, তাকে ঘরে বসে খড় ভুসি খাওয়াবে এমন আহম্য কেউ আছে নাকি? কথাটা শুনে ভীম বিশ্বাস অবাক হয়ে যেত, অশ্বিনী ভট্টাচার্য অবাক হতো, বৈঠকখানা ঘরে যে যে থাকতো তারা সবাই অবাক হয়ে যেত। জিজ্ঞেস করত, তা সে বউ এখন কোথায় গো? খবর টবর কেউ রাখে না? কে আবার সেই অলুক্ষণে বউর খবর রাখতে যাবে শুনি? সেই বউ আসার পর থেকেই তো দিদি জামাইবাবুর এই হাল হলো। নইলে নবাবগঞ্জের অত লাখ লাখ টাকার জমিদারি সাধ করে কেউ জলের দামে বেচে দেয়? ভীম বিশ্বাস জিজ্ঞেস করত, তা কত দামে বিক্রি হলো সেই জমিদারি? প্রকাশ বলতো, ওই 1,03,000 টাকা। 3 লাখ? 3 লাখ টাকা হলো জলের দর? টাকার অঙ্কটা শুনে উপস্থিত শ্রোতারা সবাই চমকে উঠত। নবাবগঞ্জের জমিদারি যদি 3 লাখ টাকা হয়, তাহলে সুলতানপুরের জমি জমা কম করেও 5 লাখ টাকায় বিক্রি হয়েছে। উপস্থিত শ্রোতারা একসঙ্গে 1,000 টাকা কখনোই চোখে দেখেনি, আর এ তো হলো লাখ লাখ টাকা। তার উপর আছে সুদ, মাসে মাসে সে টাকার সুদও ভালোই জমছে। সেই সুদও তো রায়মশাই পাবে। তা ভীম বিশ্বাস আর থাকতে পারত না, জিজ্ঞেস করে ফেলতো, অত টাকা সুদ কত হবে রায়মশাই? প্রকাশ রায় তাচ্ছিল্যে সুরে বলতো, কত আর হবে, 1,000 কম হবে না। মাসে মাসে? হ্যাঁ, মাসে মাসে। সর্বনাশ! সবাই সুদের অঙ্ক শুনে অবাক হয়ে আকাশ থেকে পড়ত। মাসে মাসে 8,000 টাকা করে সুদ? আসলে হাত পড়বে না, আর সুদটাও তো সব খরচ হবে না। সুদের থেকেও আবার কিছু মোটা অংশ মাসে মাসে আসলে গিয়ে জমা পড়বে, আর তারপর সেই টাকা পাহাড় হয়ে হয়ে ব্যাংকের সিন্দুক ছাপিয়ে শেষকালে উপচে পড়বে। এরই নাম বলে কপাল। কার টাকা কে ভোগ করে। নরনারায়ণ চৌধুরী প্রজা ঠেঙিয়ে টাকা জমিয়ে গেল, আর সেই টাকার সঙ্গে আবার যোগ হলো বেআইয়ের টাকা। আবার একটা ছেলে ছিল, বউ ছিল, তারাও যে কে কোথায় চলে গেল, আর সকলের সব টাকা এসে কিনা রায়মশাইয়ের কপালে নাচছে। বুঝলেন রায়মশাই, আগের জন্মে আপনি অনেক পুণ্যি করেছিলেন, তাই এই জন্মে অতগুলো টাকার মালিক হলেন। ধন্যি আপনাকে রায়মশাই, সত্যিই আপনি ধন্য। এই বলে ভীম বিশ্বাস প্রকাশ রায়ের পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকাতো। প্রকাশ রায় পা দুটো বাড়িয়ে দিয়ে বলতো, তা পায়ের ধুলো নিচ্ছ নাও, কিন্তু আমার তো কোনো বাহাদুরি নেই এতে। তবে আমি শুধু নিজের চরিত্রটি ঠিক রেখেছি, এটাই যা আমার কেরামতি। মদও খাইনি, মেয়ে মানুষও করিনি, আর কখনো মিছে কথা বলিনি। মদ মেয়ে মানুষ না করা আর মিছে কথা না বলা, এসব যদি ভালো কাজ হয় তাহলে ভালো কাজই করেছি। বলেই আত্মতৃপ্তিতে মুখ দিয়ে গল গল করে তামাকের ধোঁয়া বার করত। কিন্তু সব কিছু মুশকিল করে দিলে ওই ব্যাংকের ম্যানেজার। সাকসেশন সার্টিফিকেট নিতে গেলেই তো কোর্টে যেতে হবে। তখন যদি বেরিয়ে পড়ে হরনারায়ণ চৌধুরীর এক ছেলে বেঁচে আছে,
আর সে যদি মারা গিয়েও থাকে তাহলে তো তার একটা বিয়ে হয়েছিল, সেই বউ নিশ্চয়ই বেঁচে আছে। নতুন আইনে ছেলে না থাকলে ছেলের বউই হবে শ্বশুরের সম্পত্তির ওয়ারিশান। তাই এইসব ভেবে শেষকালে প্রকাশ উকিলের বাড়িতেও গেল। সব কিছু উকিল শুনল, শুনে তারপর বলল, তা আপনার ভাগ্নে যদি বেঁচে থাকে তাহলে সমস্ত সম্পত্তি সে ভাগ্নেই পাবে। এই ধরুন বেঁচে নেই, সন্ন্যাসী হয়ে গেছে, ভাগ্নেকে যদি না পাওয়া যায় তাহলে সমস্ত ভাগ্নে বউ পাবে। এরকমই এখন নতুন আইন হয়েছে। তার কাছে গিয়ে একটা কাগজ লিখিয়ে নিয়ে আসুন না। কি লিখিয়ে আনবো? শুধু লিখিয়ে আনলেই চলবে না, ভাগ্নে বউকে একটা ভুজুং ভাজুং দিয়ে একেবারে ভাগলপুরের কোর্টে নিয়ে আসুন। তারপর যা করবার আমি করে দেব। আপনার ভাগ্নে বউ এখন কোথায়? প্রকাশ রায় বললে, তা তো জানি নে, বোধহয় তার বাপের বাড়িতেই আছে। তা তাদের সঙ্গে সম্পর্ক কেমন আপনাদের? প্রকাশ বললে, সম্পর্ক খুব একটা ভালো নয়। ওই শেষের দিকে জামাইবাবুর সঙ্গে ছেলের বউয়ের খুব ঝগড়া হয়ে যায় কি না, সে এক কেলেঙ্কারি কাণ্ড। ছেলের বউ রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিল, তারপর থেকে আর আসেনি। উকিল বললে, তার ডিভোর্স হয়ে গেছে কিনা কোনো খবর রাখেন? বিবাহ বিচ্ছেদ। এখন আবার একটা নতুন আইন হয়েছে, যদি ডিভোর্সও হয়ে থাকে তাহলে আপনি বেঁচে গেলেন। প্রকাশ রায় বললে, আগে তা তো কোনো খবর রাখিনি। তাহলে এইবার খবরটা রাখুন, এতগুলো টাকার ব্যাপার, তাই আর কি নাকি। টাকার ওয়ারিশান হতে গেলে খোঁজ খবর আপনাকে করতেই হবে। খুঁজে দেখুন আপনার ভাগ্নে বউ আবার বিয়ে টিয়ে করেছিল কিনা। আর ভাগ্নেও তো এখনো বেঁচে থাকতে পারে, তাকেও খুঁজে বার করুন, তাহলে সব সুরাহা হয়ে যাবে। আর সে যদি বিবাগী হয়ে গিয়ে থাকে তাহলে তাকে ধরে নিয়ে আসুন, তারপর যা করবার আমি সব করে দেব ক্ষণ। কি করবেন তাকে দিয়ে? সে কোর্টে দাঁড়িয়ে বলবে যে সে সব টাকা পয়সা চায় না, সেটা বলাতে পারবেন তাকে দিয়ে? প্রকাশ বললে, খুব পারবো। টাকার ওপর তার কোনো লোভ টোভ নেই কোনো কালে, ছোটবেলা থেকেই সে টাকা চায় না। সে অদ্ভুত ছেলে মশাই, বিয়ে করতেই চাইতো না, তার আবার টাকা। আমরাই তো তাকে জোর করে ধরে করে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দিয়েছিলুম। উকিল বললে, তাহলে তো ল্যাটা চুকেই গেল, কিন্তু তাকে যদি না পান আপনার ভাগ্নে বউকে তাহলে ভুজুং দিয়ে রাজি করাতে হবে। প্রকাশ বললে, ওইটি তো হলো গিয়ে মুশকিল। ভাগ্নে বউ একলা হলে আমি কিছু ভয় পেতুম না, যেমন করে হোক লোক পাঠিয়ে তাকে পটিয়ে ফেলতে পারতুম, কিন্তু তার পেছনে যে আবার একটা লোক আছে। লোক মানে? লোক মানে সে একটা বকাটে ছেলে, ওই তার নাম নিখিলেশ নাকি। সে কে তার? কে আবার? কেউ নয়, বাবা ছাত্র। ওই মেয়ের বিয়ের সময় কেনাকাটা টাটা করা সেসবই করতো আর কি। সেই তো একদিন জামাইবাবুর কাছে এসেছিল বউয়ের গয়নাগাটি ফেরত চাইতে। তাইলেই বুঝুন মশাই, বউ রাগ করে শ্বশুর শাশুড়িকে গালাগালি দিয়ে তেজ করে বাপের বাড়ি চলে গেল। এমনকি সিঁথির সিঁদুর মুছে হাতের শাখা পর্যন্ত ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে গেল। তারপর আবার কোন লজ্জায় গয়না চেয়ে পাঠায়? তা কত টাকার গয়না? প্রকাশ বললে, তা বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি গয়না মিলিয়ে প্রায় 100 ভরি হবে। উকিল সব শুনে বললে, আচ্ছা সে যাক গে ওসব কথা। তার ব্যাপার শুনে মনে হচ্ছে সেই বউ কি আর সম্পত্তির লোভ ছাড়বে? আপনি বরং আপনার ভাগনার খোঁজি করুন। টাকা পয়সা সম্পত্তির ওপর যখন তার কোনো লোভ নেই বলছেন, তখন মনে হচ্ছে আপনাকে বিশেষ বেগ পেতে হবে না। সে আমি আপনাকে সব ব্যবস্থা করে দেব। তাহলে তাই যাই। এই বলে উকিলের কাছ থেকে বাড়ি এসে সেই দিনই প্রকাশ রায় নবাবগঞ্জের পথে রওনা দিলে।
কোথায় ভাগলপুর আর কোথায় নবাবগঞ্জ। যদি নবাবগঞ্জেও না পাওয়া যায় তখন আবার যেতে হবে কলকাতায়। কলকাতা ছাড়া তো আর গতি নেই। বাঙালিদের তো ওই একটাই জায়গা, যারা আছে তারা ওই ওই যে কথাই বলে, পাপ করতে গেলেও সেই কলকাতা, আর পুণ্য করতে গেলেও কলকাতা। 1947 সালের পর থেকে যেন কলকাতার আকর্ষণ আরও বেড়ে গেছে। একবার যদি জামাইবাবুর টাকাগুলো হাতে পাওয়া যায়, তা শেষ পর্যন্ত সুলতানপুরের বাড়িটা বেচে দিয়ে একেবারে কলকাতায় চলে যাবে প্রকাশ রায়। এতদিন সে কালীঘাটের মানদা মাসির বাড়িতে গিয়ে উঠেছে, এইবার থেকে উঠবে নিজের বাড়িতে। নিজের একটা মস্ত বাড়ি করবে কলকাতায়, একেবারে বড় লোকেদের পাড়ায়। আর কিনবে একখানা গাড়ি। সুদ থেকেই তো মাসে মাসে 8,000 টাকা পকেটে আসবে। তখন কত খরচা করবে করো না, কত পরোটা, কত ডিমের ডালনা খাবে খাও। তবে এবার আর ধেনু নয় বাবা, ধেনু খেয়ে খেয়ে পেটের নাড়ি ভুড়িতে একেবারে মরচে ধরে গেছে। এইবার বিলেতি, একেবারে খাস বিলেতি মাল, তাছাড়া সে ছোঁবেই না। ভাবতে ভাবতে প্রকাশ রায় ভাগলপুর স্টেশন থেকে ট্রেনে উঠল। 1947 সালের পর সেই 10 বছর কেটে গেছে, আর সঙ্গে সঙ্গে যেন পৃথিবীর মানচিত্রও বদলে গেছে। পৃথিবীর মানুষের মনের মানচিত্র যেন আগাগোড়া বদলে গেছে। অনেক নীল রং লাল হয়ে গেছে, অনেক লাল রং আবার নীল হয়ে গেছে। লালের সঙ্গে নীলের বিরোধের মানুষে মানুষে ব্যবধানের পাঁচিল আরও উঁচু হয়ে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্কের মধ্যে আড়াল সৃষ্টি করেছে। বন্ধুত্বের চেয়ে শত্রুতা শক্তিতে মানুষে মানুষের কাছে আরও ভয়াবহ হয়ে উঠেছে। তাই বিংশ শতাব্দীর 50-এর দশকের শেষাশেষি এসে প্রকাশ রায় একদিন টাকার লোভে পৃথিবী পরিক্রমা করতে শুরু করলো। যেই টাকাকে সদানন্দ অত সহজে প্রত্যাখ্যান করতে পারল, যেই টাকাকে প্রত্যাখ্যান করে সে দাতব্য ধর্মশালায় নিজের আশ্রয় খুঁজে নিলে, সেই টাকার জন্যই প্রকাশ রায় একদিন এক জেলা থেকে আরেক জেলায় হন্যে হয়ে ঘুরতে লাগলো। কোথায় সদানন্দ? সদানন্দ কোথায়? সদানন্দকে খুঁজে বার করতে না পারলে সব স্বাদ, সব বাসনা, সব ভবিষ্যৎ রসাতলে চলে যাবে। বিহারী পালমশাই বললে, কই না তো, সদানন্দ তো আর আসেনি এখানে। সদানন্দকে খুঁজে বেড়াবার পেছনে প্রকাশ রায়ের এই আগ্রহের কারণটা কিন্তু কারোর কাছে আর চাপা থাকলো না। বারোয়ারিতলার দোকানের মাচায় বসে যারা আড্ডা দিত তারাও বললে, তা এখন আবার তাকে কেন খুঁজছেন? যখন সদা নিজে থেকে ছোট মশাইয়ের কাছে গিয়েছিল তখন তো আপনারা কেউই কিছু বলেননি, তা এখন বুঝি টাকার জন্য সদাকে খুঁজে বেড়াচ্ছেন? প্রকাশ বললে, আরে না ভাই, তা নয়, তার নিজের বাপের মৃত্যুর খবরটাও তো তাকে দিতে হবে না? তার টাকার ওপর আমার কোনো লোভ নেই। এদিকে প্রাণকেষ্ট শামশাইয়ের খবরটা শুনেছেন নাকি শালাবাবু? কি খবর? বিহারী পালমশাই বললে, আরে শামশাই যে হার্ট ফেল করে মারা গেছেন হে। তোমার ভগ্নিপতির বাড়িটা কেনার পর দিনই এই কাণ্ডটা হলো। তাও ও বাড়ি যে কিনতো তারই ওই কাণ্ড হতো। আমিও তো কিনতে চেয়েছিলুম, তা ছোটমশাই তো আমাকে বেচেননি, পাছে আমার ভালো হয়। এখন ভাবছি ভালোই হয়েছে, আমি ও বাড়ি কিনলে আমার ওই হতো। অনেকদিন পর নবাবগঞ্জে আসা। এককালে কত বছর প্রকাশ রায় এই নবাবগঞ্জেই কাটিয়ে গেছে। এই নবাবগঞ্জের ধুলোর সঙ্গে তার জীবনটা জড়িয়ে গিয়েছিল। কখনো কেউ ভাবতেও পারেনি যে একদিন সেই নবাবগঞ্জের এই দশা হবে। কল্পনাও করতে পারেনি যে এমন করে চৌধুরী বংশ এত তাড়াতাড়ি ধুলোয় মিশে যাবে। প্রকাশ রায় সেই পুরনো বাড়িটাকে দিয়ে চেয়ে চেয়ে ভালো করে দেখল। সমস্ত বাড়িটাতে কালের দাগ যেন দাগি হয়ে গেছে, যেন দাগি করে দিয়ে গেছে সেটা।
প্রকাশ রায় বলে উঠল, তাহলে উঠি পালমশাই, আবার অনেক দূর যেতে হবে। তা কোথায় যাবেন এখন? কোথায় আর যাব, দেখি সদাকে কোথায় পাওয়া যায়। যা সম্পত্তি তার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। জামাইবাবুর লাখ লাখ টাকা সম্পত্তি, এখন সে যদি না আসে তাহলে গভর্নমেন্টই সব বাজেয়াপ্ত করে নেবে। বেহারিপাল বললে, কেন কেন, তা কেন? তুমি তো সব পাবে, তুমি ছাড়া আর তো কেউ নেই চৌধুরী মশাইয়ের। না পালমশাই, টাকার ওপর আমার অত লোভ নেই। টাকার লোভ যদি বা আগে ছিল, এখন আর নেই। টাকা থাকার পরিণাম তো চোখের সামনে দেখলুম। অত টাকা থাকার লাভটা কি হলো বলুন? শেষকালে তো মৃত্যুর সময় এক গণ্ডূষ জলও পেলেন না জামাইবাবু। কথাটা শেষ করে প্রকাশ রায় উঠল, কিন্তু কিছু ফায়সালা হলো না। এখান থেকে কোথায় যাবে তাই ভাবতে লাগলো। কলকাতা ছাড়া আর কোথায় বা যাবে সে ভাগ্নেকে খুঁজতে? আর কলকাতা কি নবাবগঞ্জ যে সেখানে গেলেই সদানন্দকে খুঁজে বার করা যাবে? আর তাছাড়া কলকাতা তো এখন সেই কলকাতা নেই। সেই কলকাতা নাকি আরও জমজমাট হয়েছে। উদ্বাস্তুদের ভিড়ে নাকি কলকাতায় রাস্তায় হাঁটাও দায় হয়েছে এখন। ট্রামে বাসে দাঁড়াবার জায়গাও নাকি পাওয়া যায় না। আশেপাশে সব জায়গায় নাকি তাদের ঝুপড়ি দোকান ঘর উঠেছে। হঠাৎ মানদা মাসির কথাটা মনে পড়ে গেল। মাসি বেঁচে আছে কিনা তাই বা কে জানে। আর সেই পুলিশের বড়বাবু, সেই বাতাসির বড়বাবু, তাকে তো সদার একটা ছবিও দিয়ে এসেছিল সেইবার। রেলবাজার থেকে প্রকাশ রায় আবার কলকাতার ট্রেনে চেপে বসল। আর ওদিকে তখন নৈহাটির একটা বাড়ির ঘরে সদানন্দ তখন চোখ মেলে চাইলে। প্রথমে অস্পষ্ট, তারপর আরও স্পষ্ট হয়ে উঠল দৃষ্টিটা। তারপর আস্তে আস্তে পাশ ফিরে শুল। মাথার বালিশটা মাথা থেকে সরে গিয়েছিল। নয়নতারা সেটা আবার মাথার নিচে ঠিক করে বসিয়ে দিলে। মাথায় নয়নতারার হাতে স্পর্শ লাগতেই সদানন্দের কেমন যেন চৈতন্য ফিরে এলো। মাথার উপর চোখ দুটো যেন কাকে খুঁজে বেড়াতে লাগলো। সামনে নয়নতারাকে দেখে এক দৃষ্টে সেই দিকে খানিক্ষণ চেয়ে রইল। তারপর আবার চোখ বুজল। নয়নতারার মনে হলো মানুষটা বোধ হয় আবার ঘুমিয়ে পড়ল। তাই আস্তে আস্তে সে বাইরে চলে এলো। সকালবেলা নিখিলেশ ভাত খেয়ে আপিসে গেছে। তারপর গিরিবালাকে রোগীর কাছে বসিয়ে নিজের কাপড় কাচা, চান করা সব কিছু তাড়াতাড়ি সেরে নিয়ে কোনো রকমের ভাত মুখে গুজে দিয়ে আবার রোগীর কাছে এসে গিরিবালাকে ছুটি দিয়ে দিয়েছে। গিরিবালাও তো মানুষ, বুড়ো মানুষ, আর একলা সে বা কত করতে পারবে। রান্না করতে করতেই তাকে হয়তো ভাতের হাঁড়ি নামিয়ে ডাক্তারের বাড়ি ছুটতে হয়, আবার সেখান থেকে এসে ঘর ঝাড় দেওয়া। কটা দিক দেখবে সে? আর সবচেয়ে বেশি মুশকিল হয়েছে নিখিলেশকে নিয়ে। আজকাল লাস্ট ট্রেনের আগে বাড়িই ফেরে না। জিজ্ঞেস করলে বলে অফিসে কাজ পড়েছে। অথচ আগেও তো নিখিলেশ অফিসে গিয়েছে। তখন যত কাজই থাকুক ঠিক ছুটির সময় নয়নতারার অফিসে এসে হাজির হতো। একদিনের জন্য তার 1 মিনিট দেরি হয়নি। নয়নতারা বুঝতে পারে ওই মানুষটা যে এই বাড়িতে শয্যাশায়ী হয়ে রয়েছে, ওই মানুষটার জন্য যে এতগুলো টাকা খরচ হচ্ছে, নয়নতারার অফিস কামাই হচ্ছে, এটা নিখিলেশ ঠিক পছন্দ করছে না। কিন্তু পুরুষ মানুষ এত অবুঝ কেন? এটুকু বোঝে না যে আজ না হয় ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়, কিন্তু এককালে তো ওর সঙ্গে তার অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছিল। একটু ভদ্রতা, একটু সহানুভূতি দেখানো কি অন্যায়? বাড়িতে তো কুকুর বেড়াল পুষলেও মানুষ তাকে দুটো খেতে দেয়, অসুখ বিসুখ হলে সেবা করে। আর এ তো তাও নয়, এ তো জলজ্যান্ত একটা মানুষ।
এর জন্য এমন করে রাগ করতে আছে? শুকনো কাপড়গুলো ঘরের আলনায় রেখে দিয়ে আবার নয়নতারা ঘরে এলো। আসতেই অবাক হয়ে গেল, দেখলে মানুষটা চোখ মেলে জেগে রয়েছে। নয়নতারা ঘরে ঢুকতেই তার দিকে চেয়ে দেখলে। আস্তে আস্তে তার কাছে এসে দাঁড়ালো নয়নতারা। মানুষটার দৃষ্টিও তাকে অনুসরণ করে তার মুখের ওপর পড়ে সেটা স্থির হয়ে রইল। নয়নতারা মুখ নিচু করে জিজ্ঞেস করলে, কি দেখছ? বোঝা গেল কথা বলতে খুব কষ্ট হচ্ছে মানুষটার। নয়নতারা আবার জিজ্ঞেস করলে, কি দেখছো তুমি অমন করে? মানুষটা তবুও তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। বলো, কি দেখছো? আমার কথার জবাব দাও। তবু কিছুই বললে না লোকটা। আশ্চর্য, অসুখ বুঝি এমনই জিনিস। সেই এতখানি দশাশয় মানুষটা যে তাকে দেখলে অদৃশ্য হয়ে যেতে চাইতো, সেই লোকটাই একদিন এক অপরাধের দায়ে নিজের ওপর আঘাত করে মাথাটা রক্তাক্ত করে তুলেছিল। আর আজ অসুখে পড়ে সেই লোকটাই কেমন যেন নির্জীব হয়ে শুয়ে পড়ে আছে। আর নয়নতারার সেবা তাকে মাসের পর মাস নিঃশব্দে মুখ বুজে গ্রহণ করতে হচ্ছে। সে জানতেও পারেনি তার দায় নয়নতারার উপর ছেড়ে দিয়ে এতদিন নিশ্চিন্ত হয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে সে। এরই নাম বুঝি অসুখ। এজন্যই বুঝি অসুখে মানুষ এত ভয় করে। এই অসুখের কথা ভেবেই বুঝি মানুষ সংসার করে, ঘর বাঁধে, সন্তান কামনা করে। কি হলো, কি দেখছো বলো? মানুষটা ফ্যাকাশে ঠোঁট দুটো একটু নড়ে উঠল। দুই চোখে অগাধ কৌতূহল উগ্র হয়ে উঠল। তুমি কে? নয়নতারা আরো নিচু হলো এবার। মানুষটার মুখের কাছাকাছি মুখ নামিয়ে এনে বললে, আমি নয়নতারা। হঠাৎ যেন মানুষটা সর্বাঙ্গে একটা বিদ্যুৎ খেলে গেল। ঠোঁটের একটা পাশ থরথর করে কেঁপে উঠল। আমাকে চিনতে পেরেছ? নয়নতারাকে মনে পড়ে তোমার? আমি সেই নবাবগঞ্জের নয়নতারা, যাকে ফেলে তুমি পালিয়ে গিয়েছিলে। মনে পড়েছে? মানুষটা তখনও এক দৃষ্টে নয়নতারার দিকে চেয়ে আছে। নয়নতারা জোরে জোরে বলতে লাগলো, এটা আমার বাড়ি। তুমি ট্রেনে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে সেখান থেকে আমার বাড়িতে এনে তুলেছি, বুঝলে? তোমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই তোমার কোনো জ্ঞান ছিল না। ডাক্তারবাবু বলেছেন তোমার কোনো ভয় নেই, তুমি শিগগির ছেড়ে উঠবে। অমন করে চেয়ে চেয়ে কি দেখছো? অনেক দিন ধরে তুমি অসুখে ভুগছো কি না, তাই তোমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। তুমি কিচ্ছুটি ভেবো না, আমি তোমাকে ঠিক সারিয়ে তুলব। এতগুলো কথা মানুষটার কানে গেল কিনা নয়নতারা বুঝতে পারলে না। নয়নতারার দিকে মানুষটা তখনও ফ্যাল ফ্যাল করে শুধু চেয়ে দেখতে লাগলো। নয়নতারা বুঝতে পারলে না মানুষটা তার কথা শুনতে পাচ্ছে কিনা। মুখে চোখে তেমন কোনো আভাস পাওয়া গেল না। একটু থেমে নয়নতারা আবার বললে, আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছ? সদানন্দ মাথা নাড়তে চেষ্টা করলে। নয়নতারা বললে, আমাকে চিনতে পেরেছ তুমি? বলো, চিনতে পেরেছ? সদানন্দ আবার মাথা নাড়লে। কি যেন একটা বলতে চেষ্টা করল, কিন্তু কিছুই বলতে পারলে না। নয়নতারা বললে, কিছু বলবে? তুমি কি আমাকে কিছু বলতে চাও? সদানন্দ অনেক চেষ্টা করে বললে, আমি এখানে। কোথায়? নয়নতারা বললে, এটা আমার বাড়ি,
আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। তোমার খুব অসুখ হয়েছিল কি না, তাই। আমার অসুখ হয়েছিল? হ্যাঁ, তুমি কমাস ধরেই আমার বাড়িতে রয়েছো। তুমি ট্রেনে অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই তোমাকে দেখতে পেয়ে আমার বাড়িতে নিয়ে এসেছি। এখন তুমি অনেকটা ভালো হয়ে গেছো, আর কোনো ভয় নেই। কথাটা শুনে সদানন্দ যেন একটু উসখুস করতে লাগলো। এপাশ ওপাশ চারদিক চেয়ে দেখতে লাগলো, যেন চিনতে চেষ্টা করতে লাগলো চারিদিকের পরিবেশটা। চারিদিকের পরিবেশ দেখে তার যেন কেমন অস্বস্তি হতে লাগলো, যেন তার ভালো লাগলো না এই শুয়ে থাকাটা। যেন উঠে বসতে চেষ্টা করলো। ও কি করছো? উঠছো কেন? কেন উঠছো? শুয়ে থাকো। নয়নতারা সদানন্দকে ধরে শুইয়ে রাখবার চেষ্টা করল। দুর্বল শরীর সদানন্দর, পাখির পলকা শরীরের মতো। নয়নতারা আবার বলে উঠল, উঠতে চেষ্টা করছো কেন? উঠো না, পড়ে যাবে। নয়নতারার কথায় সদানন্দ হতাশ হয়ে আবার নির্জীব হয়ে শুয়ে পড়ল। অসহায় হয়ে শুধু নয়নতারার মুখের দিকে চেয়ে রইল, যেন বলতে চাইলে, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি মুক্তি দাও। সেই আরও একবার যেমন করে কথাগুলো বলেছিল, ঠিক তেমনি করেই যেন কথাগুলো বলতে চাইলে সদানন্দ। নয়নতারা বুঝল, কিন্তু না বোঝার ভান করে সদানন্দকে বলতে লাগলো, তুমি আগে ভালো হয়ে যাও, তারপর চলে যেও। আমি তোমাকে এখানে আটকে রাখবো না, আর তুমি থাকতে চাইলেও আমি তোমাকে এখানে থাকতে দেব না। সদানন্দ এইবারে আবার কথা বললে, তুমি কেন আনলে এখানে আমাকে? নয়নতারা বললে, এখানে না আনলে তুমি কি বাঁচতে? তোমার খুব শরীর খারাপ হয়েছিল, তুমি যে গাড়িতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে। এর জবাবে সদানন্দ কিছুই বললে না, নিজের হাত দুটো শুধু নিজের মাথায় ঘষতে লাগলো। নয়নতারা জিজ্ঞেস করলে, তোমার কি মাথা ব্যথা করছে? টিপে দেব? কোনো জবাব না পেয়ে নয়নতারা নিজের থেকেই সদানন্দের কপালটা আস্তে আস্তে টিপতে গেল, কিন্তু সদানন্দ হাতটা দিয়ে নয়নতারার হাতটা সরিয়ে দিলে। নয়নতারা বললে, এখনো দেখছি তোমার রাগ গেল না আমার ওপর। এখনো তুমি সব কথা ভুলতে পারোনি দেখছি। মাথা টিপে দিলে তোমার কি ক্ষতি হয়? সদানন্দ স্পষ্ট গলায় বললে, না। নয়নতারা বললে, না কেন? আমাকে কি এখনো ঘেন্না করো? আমি হাত দিলে কি তোমার গায়ে কাঁটা ফোটে? সদানন্দ এই কথার কোনো জবাব দিতে পারলে না। নয়নতারার হাতে আত্মসমর্পণ করে যেন তৃপ্তি পেল সে। নয়নতারা এক মনে তার মাথা টিপতে লাগল, আর সদানন্দ নির্জীবের মতো শুয়ে রইল চোখ বুজিয়ে। নয়নতারার মনে হলো, মানুষটা যেন এতদিনের অসুস্থতার পর তার সেবায় একটু আরাম পাচ্ছে। দুপুরবেলা চারিদিকে সব চুপচাপ। দূরে স্টেশনে বুঝি কোনো ট্রেনের হুইসেল বেজে উঠল। কোথাকার ট্রেন কে জানে? হয়তো ওই ট্রেনটাই তার আগেকার শ্বশুরবাড়ি রেলবাজারে যাবে, কিংবা হয়তো ট্রেনটা রেলবাজার থেকে ফিরে আসছে, কে জানে। রেলবাজার নামটা মনে পড়তেই মনটা অনেক দিনের পুরনো দিনগুলোর মধ্যে তলিয়ে গেল। আশ্চর্য, এমনটা যে হবে সে কি কল্পনা করতে পেরেছিল? তার জীবন তো এতদিন অন্য খাতে বইছিল। অফিস করছিল, মাসকাবারি মাইনে ঘরে আনছিল। নিখিলেশের সঙ্গে নিজের জীবনটা জড়িয়ে ফেলে সে তো একেবারে অন্য মানুষ হয়ে গিয়েছিল। তাহলে আবার তার পুরনো জীবনে ফেলে আসা মানুষটাকে এমন করে বাড়িতে এনে তুলল কেন সে? ভগবান কি করলে তার সঙ্গে? এখন একে নিয়ে সে কি করবে? শাশুড়ি অনেকদিন বলেছে, দেখো বৌমা,
আমার খোকাকে তুমি যা ভাবছো কিন্তু তা নয়। ওর মতো মায়া দয়া শরীর হয় না। সকলের জন্য ওর মায়া, সকলের দুঃখে ও দুঃখ পায়। কেউ ওর পর নয়, সবাই ওর কাছে আপন। আর বলতো, শুধু অন্য সকলের থেকে ও একটু আলাদা, এই যা। পাড়ার 8-10 জন ছেলেদের থেকে ও আলাদা। দেখছো না, সবাই বারোয়ারি তলায় যাত্রা থিয়েটার কবি গান নিয়ে মেতে আছে। ও কিন্তু সেদিকে নেই। কোথায় মাঠে ঘাটে খেতে খামারে একলা ঘুরে বেড়ায়। ছোটবেলায় প্রহ্লাদ চরিত্রে যাত্রা গান হচ্ছে বারবাড়িতে, আমার কাছে বসে ও গান শুনছে। শুনতে শুনতে ও অজ্ঞান হয়ে গেছে। আমার তো তখন থেকেই ভয় হতো, ও ছেলে বড় হয়ে সন্ন্যাসী না হয়ে যায়। সদানন্দকে তখন নয়নতারা অতটা ভালো করে চেনেনি। মনে হয়েছিল সে বলে, তা ছোটবেলা থেকেই যদি আপনার ছেলে সেই রকম মতিগতি, তাহলে সেই ছেলের বিয়ে দিলেন কেন? তেমন ছেলে তো বিয়ে দেওয়াই উচিত হয়নি আপনার। কিন্তু শাশুড়ির সামনে সেদিন নয়নতারা মুখ ফুটে এই কথাগুলো বলতে পারেনি। শুধু মনে মনে শ্বশুর শাশুড়ির ওপরেই রাগ হয়েছিল তার। শাশুড়ি যত তার ছেলের গুণগান করত, ততই তার রাগ হয়ে যেত। নয়নতারার মুখটা গম্ভীর হতে দেখলেই শাশুড়ি ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠত আর বলতো, এখন বৌমা তুমি খোকাকে ওই রকম দেখছো বটে, কিন্তু ওর আর একটু বয়স হোক, তোমার কোলে একটা খোকা আসুক, তখন দেখবে তোমার ঘর থেকে ও আর নড়তেই চাইবে না। পুরুষ মানুষের তো এরকমই স্বভাব। তোমার শ্বশুরকেও তো দেখেছি বৌমা, সবাই ওই একই রকম। কিন্তু যত দিন যেতে লাগলো, তত যেন মানুষটার স্বভাব আরও তীক্ষ্ণ, আরও কঠোর হয়ে উঠতে লাগলো। তখন মানুষটার দিকে চেয়ে দেখতেও তার ভয় করত। আর আশ্চর্য সেই শাশুড়ি, সেই শাশুড়িই সে আবার একদিন ওই রকম হয়ে যাবে তা সে কল্পনাও করতে পারেনি। রাত্রে ঘরের দরজা বন্ধ করে শুতে দেবে না। এ কি আবদার শাশুড়ির! বেশ হয়েছে, ভালো হয়েছে। অমন বংশ যে নির্বংশ হয়ে গেছে তা খুব ভালো হয়েছে। নয়নতারা শুনে খুব খুশি হয়েছে। নিখিলেশ নিজে গিয়ে গয়নাগুলো চাইতে নবাবগঞ্জে গিয়ে সব শুনে এসেছে। সে বাড়ি নাকি এখন ভূতের বাড়ি হয়ে গেছে। তা হবে না? তার অভিশাপ কি মিথ্যে হয়ে যাবে নাকি? হঠাৎ বাইরে সদর দরজায় কড়া নড়ে উঠল। গিরিবালার এতক্ষণে সবে খাওয়া শেষ হয়েছে। রান্নাঘরের এঁটো কাটা পরিষ্কার করে চৌবাচ্চায় হাত ধুচ্ছিল। এমন অসময়ে আবার কে এলো তার বাড়িতে? নিখিলেশ অফিস কামাই করে কি বাড়ি চলে এলো নাকি? নয়নতারার কাছে এসে গিরিবালা বললে, দিদিমণি, আপনার সঙ্গে কে যেন দেখা করতে এসেছে। গিরিবালার পেছনে কে বুঝি দাঁড়িয়েছিল। আরে নয়নদি, তোমার অসুখ বলে ছুটি নিয়েছো আর তুমি তো দিব্যি বসে আছো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলুম। ও মা, তুই! হুড়মুড় করে উঠে পড়ল নয়নতারা। নইলে মালা একেবারে ঘরের ভেতরে ঢুকে পড়তো হয়তো। নয়নতারা তাড়াতাড়ি তাকে নিয়ে নিজের শোবার ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসালো। কিন্তু সেইটুকুর মধ্যে মালা যা দেখবার তা দেখে নিয়েছে। ঘরের ভেতরে বসে মালা বললে, ও কে গো নয়নদি ওই ঘরে? কারুর অসুখ হয়েছে নাকি? নয়নতারা বললে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই হঠাৎ কি মনে করে? মালা বললে, কি আবার মনে করে? এতদিন অফিসে যাচ্ছ না? আমরা তো সবাই ভেবেই অস্থির। তুমি ডাক্তারের সার্টিফিকেট দিয়েছ, তা ভাববো না? তোমাকে একবার দেখতেও আসবো না? কিন্তু আজকে তো অফিস নেই তোর। ও মা, বুঝি জানো না তুমি? আজকে যে আমাদের ডিপার্টমেন্টে থিয়েটার হচ্ছে গো, তাই আজকে হাফ হলিডে হয়ে গেল। সন্ধ্যেবেলা প্লে, সকাল সকাল বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে সবাই সেজেগুজে থিয়েটার দেখতে যাব। তাই আমি বললাম,
ও থিয়েটার আর দেখবো না, আমি বরং নৈহাটিতে গিয়ে নয়নদিকেই দেখে আসি। তা তুই এসে ভালোই করেছিস। এখন তোর জন্য কি খাবার আনবো তাই বল। কি যে বলো তুমি নয়নদি, আমি তো এইমাত্র আপিসের ক্যান্টিন থেকে খেয়ে এলুম। ওসব খাওয়ার কথা থাক, তুমি এখন তোমার কথা বলো। তোমার তো অসুখ বিসুখ কিছু দেখতে পাচ্ছি না, তাহলে অফিসে যাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? আর এদিকে আমি কি না অত দূর থেকে দৌড়তে দৌড়তে তোমাকে দেখতে এলুম। নয়নতারা বললে, আসলে আমার নিজের ঠিক অসুখ নয়, আমার বাড়িতে অসুখ ভাই। এই এমন এক অসুখ, কিছুতেই সারছে না। এতদিনে এবার মনে হচ্ছে যেন একটু সেরে উঠেছে। মালা বললে, কার অসুখ নয়নদি? কেউ নেই। নয়নতারা বললে, উনি আমাদের এক আত্মীয়, ওনার অসুখের জন্যই তো অফিসটা কামায়। ওনাকে বাড়িতে একলা কার হাতে ফেলে আসি বল? তা তোমার বাপের বাড়ির কেউ লোক বুঝি? নয়নতারা বললে, না না, আমার শ্বশুর বাড়ির লোক। তোমার দেওর বুঝি? না, দেওর নয়। তবে? মালার বড়ই কৌতূহল। নয়নতারা সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বললে, আচ্ছা ওর কথা থাক, তুই অফিসের খবর টবর বল। কেতকীর খবর কী রে? নতুন কিছু গয়না গড়ালো আর? এই বলে নয়নতারা আর মালা দুজনেই হেসে উঠল। কেতকী হাজরার গয়নার শখের কথা অফিসময় সবাই জানে। টাকা হাতে পেলেই কেবল গয়না গড়াবে কেতকী। আরেকটা খবর তোমাকে দিই নয়নদি, আমাদের ডিসপ্যাচ সেকশনের অরুণাদি। অরুণাদিকে চিনতে পারছো তো? কে? অরুণা বোস? না, অরুণা পাল। ওই 40 বছর বয়স হয়ে গেছে, মনে নেই? ডিসপ্যাচ সেকশনের হেড অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কি হয়েছে তার? সেই অরুণাদি আবার বিয়ে করেছে। নয়নতারা চমকে উঠল, বললে, ও মা, সে কি রে? সে তো বুড়ি হয়ে গেছে, চুলও পেকে গেছে তার। মালা বললে, তা সে যেমন বুড়ি তেমন বুড়ো বড় তার জুটেছে। কার সঙ্গে বিয়ে হয়েছে জানো? কার সঙ্গে? আরে আমাদের বাজেট সেকশনের বড়বাবুর সঙ্গে। নয়নতারা আরও অবাক হয়ে গেল। বাজেট সেকশনের বড়বাবু আর.ডি. চ্যাটার্জি, রসিকদাস চট্টোপাধ্যায়। আগে একটা বিয়ে হয়েছিল বড়বাবুর, কিন্তু সেই বউ বিয়ের পরেই মারা গিয়েছিল। তারপর আর বিয়ে করেননি ভদ্রলোক। নয়নতারা বললে, আরে সে তো বুড়ো থুরথুরে হয়ে গেছে রে, তার সঙ্গে অরুণাদির বিয়ে? সে তো রিটায়ার করবে শিগগির। তাকে কি দেখে পছন্দ হলো অরুণাদির? টাকা? মালা বললে, তাছাড়া আর কি বলবো বল? রিটায়ার করে অনেক পেনশন পাবে তো, পেনশন কমিউট করে আবার কয়েক হাজার টাকাও পাবে। সেই টাকার লোভ আর কি। আর অরুণাদিরও তো আর কেউ নেই, শেষকালে বুড়ো বর রিটায়ার করে বাড়িতে বসে রান্না করে দেবে, আর অরুণাদি অফিস করবে। ঠাকুর ছাকুরের খরচটা তো বেঁচে যাবে। নয়নতারা বললে, তাহলে শুধুই টাকা? টাকার জন্য এই বয়সে বিয়ে করতে গেল অরুণাদি? কিন্তু এতদিনই যদি বিয়ে না করে থাকতে পেরে থাকে, তাহলে বাকি জীবনটা থাকতে পারলে না? মালা বললে, আরও সব কত মজার খবর আছে অফিসের, তোমায় আর কি বলবো নয়নদি। তুমি ছিলে না, তোমাকে এইসব খবর দেবার জন্যই আরও এলাম আমি। গিরিবালা ততক্ষণে চা করে নিয়ে ঘরে এসেছে, সঙ্গে আবার মিষ্টিও। ও মা, এসব আবার আনলে কেন নয়নদি? এরকম করলে কিন্তু আমি আর আসবো না তোমার কাছে, এই আমি উঠলুম। বলেই মালা উঠে দাঁড়ালো। নয়নতারা বললে, আরে উঠছিস কেন? আমিও তো চা খাবো। আমারও তো চা খাওয়ার সময় হয়েছে, এই নে খা। মালা বসলো, তারপর চা খেতে খেতে বললে, এবার কিন্তু যাবো নয়নদি।
তা তুমি বললে না তো কার অসুখ? ওই ঘরে কে রয়েছে সেটা তো বললে না। পাশের ঘরে শুয়ে সদানন্দের কানে এতক্ষণ সব কথাগুলোই ভেসে আসছিল। সবে সেদিন একটু সুস্থ হয়েছে। নয়নতারা তাকে গরম জলে স্নান করিয়ে দিয়েছে। নয়নতারার গলাও শুনতে পাচ্ছিল সে, আরেকজন মেয়ের গলা শুনতে পাচ্ছিল। তাই তার মনে হলো সে যেন সবই বুঝতে পারছে। তার অবর্তমানে নয়নতারা নবাবগঞ্জ ছেড়ে কেন কৃষ্ণনগরে না গিয়ে এইখানে এই নৈহাটিতে এসেছে তাও যেন সে বুঝতে পারছে। কদিন থেকেই অল্প অল্প একটা ধারণা হচ্ছিল তার, কিন্তু আজকে ধারণাটা আরো স্পষ্ট হয়ে গেল। হঠাৎ মালা জিজ্ঞেস করলে, কবে তুমি অফিসে যাবে? তোমার জন্য যে আমরা সবাই হাঁ করে বসে আছি নয়নদি। নয়নতারা বললে, আমি এখন কি করে যাই বল? এই রোগীকে তাহলে কে দেখবে? তা ওনার নিজের লোক কেউ নেই? ওনার বিয়ে হয়নি? স্ত্রী ছেলে মেয়ে তারা কোথায়? তারা কেউ নেই। মালা বললে, উমা, কেউ নেই? তা তুমি বা এত ঝক্কি ঘাড়ে কেন নিতে গেলে? নয়নতারা বললে, সবাই তো তাই বলে। মালা বললে, তা বলবেই তো, তোমাদের তো ঝাড়া হাত পা, আপনি আর কোপনি। তা তুমি এইসব পরের ঝঞ্ঝাট ঘাড়ে নিতে গেলে কেন? তোমাকে দেখে আমরা অফিস শুদ্ধ মেয়ে সবাই হিংসে করতুম, জানো নয়নদি। সদানন্দের কেমন যেন খারাপ লাগলো কথাগুলো শুনতে। তবে কি সে এই বাড়িতে অবাঞ্ছিত? নয়নতারা তো আবার বিয়ে করেছে, বিয়ে করে সুখেই আছে, চাকরি করছে অফিসে। অফিসে যায়নি বলে অফিসের বন্ধুরা তাকে বাড়ি পর্যন্ত খোঁজ নিতে এসেছে। এই অবস্থায় সে কেন আসতে গেল এখানে? কেন নয়নতারা তাকে বাড়িতে এনে তুললে? আর তুললই যদি, তাহলে জেনে শুনে কেন এখানে থাকবে সে? সে এখান থেকে চলে গেলেই তো আবার ওদের সংসারে শান্তি ফিরে আসে। চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো সদানন্দ। এই ঘর, দেওয়ালের গায়ে ঠেসান দেওয়া একটা আলমারি, তাতে কয়েকটা পুতুল, ঘরের মধ্যে দু চারটে চেয়ার, আরেকদিকে দেওয়ালে তাকে ওষুধের শিশি জড়ো করা। কত ওষুধ খেয়েছে সে, তার অসুখের জন্য কত টাকা খরচ হয়ে গেছে এদের। নিখিলেশ বাবু কেমন আছেন রে? ওনার কথা আর বলিস নে তুই, আমার ওপর ভীষণ রেগে গেছে জানিস। কেন? ওই যে আমি অফিসে যাচ্ছি না, অফিসে যাচ্ছি না বলে আমার মাইনেটা কাটা যাচ্ছে, সেই জন্যই রাগ। টাকার লোকসান হচ্ছে বলে ওনার যত রাগ। এই কদিন আমার সঙ্গে তো ভালো করে কথাই বলছে না ভাই। তা নিখিলেশ বাবুর আর দোষটা কি নয়নদি? যে কোনো স্বামী তো তাই করতো। এতগুলো টাকার লোকসান কি আর মুখের কথা? সে টাকায় কতগুলো শাড়ি হয়ে যেত বলো তো। নয়নতারা বললে, দূর, একজনের জীবনের চেয়ে কি শাড়িটাই বড় হলো নাকি? তা তো বুঝলুম, কিন্তু উনি তো তোমার নিজের কেউ নন। নিজের স্বামী হলে অবশ্য অন্য কথা ছিল, কিন্তু উনি তো পর। মানে নিজের ছেলে মেয়ে স্বামী ছাড়া মেয়ে মানুষের কাছে আর সবাই তো পর, বলো। সদানন্দ আর থাকতে পারলে না। হ্যাঁ, সে তো পরই বটে, 1000বার পর। এখন নয়নতারার কাছে সে আর নিজের লোক নয়। নিখিলেশবাবুকে বিয়ে করার পর থেকে সদানন্দ নয়নতারার চিরকালের মতো পর হয়ে গেছে। সত্যি তো, ওই মহিলা তো অন্যায় কোনো কথা বলেনি। আজকের মানুষের কাছে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই পর বই কি। নিজের বলতে তো শুধু নিজের স্বামী, নিজের ছেলে মেয়ে, এইসব। এছাড়া তো আর কেউই নিজের নয়। তাহলে কেন সে এখানে থাকবে? সে এখানে থাকবেই বা কেন? আর সে এখানে আছে বলেই তো নয়নতারা অফিসে যেতে পারছে না। তার জন্যই তো নয়নতারার অফিসের মাইনে কাটা যাচ্ছে।
আর যে কোনো স্বামী তো এতে স্ত্রীর ওপর রাগ করবেই। জানিস, ওর জন্য অনেক টাকা খরচ হয়ে গেল। তাই নাকি? তা কত টাকা হলো খরচ, সব শুদ্ধ? তা অনেক। তাহলে তো নিখিলেশবাবুকে ভালো বলতে হবে নয়নদি। আমার কর্তা হলে তো রুগীকে হাসপাতালে পাঠিয়ে দিতেন। নয়নতারা বললে, কিন্তু ওকে তো আসলে খরচের কথা কিছু বলিনি। উনি কিছু জানেন না। উনি মনে করেছেন বড়জোর শখানেক কিংবা 100-1.5 টাকা খরচ হয়েছে। কিন্তু ভাই, আজকাল ওষুধের কি গলাকাটা দাম হয়েছে। এক একটা ইঞ্জেকশানের অ্যাম্পিউলের দামই 25 টাকা 30 টাকা করে, জানিস? এক একটা সামান্য ভিটামিনের বড়ি, তাও 1 টাকা 5 সিকে করে। তারপর ডাক্তারবাবু যতবার এসেছে ততবার 8 টাকা করে ভিজিট দিতে হয়েছে। তা খরচ কি আর কম হলো? যে কটা টাকা আমার জমেছিল সব ওনার অসুখেই চলে গেল। তাও সব শুদ্ধ কত খরচ হলো? নয়নতারা বললে, তুই যেন আবার কাউকে বলিস নে ভাই, উনি শুনলে কিন্তু খেপে যাবেন। উনি জানেন 100 কিংবা 100-1.5 হয়েছে, কিন্তু আমার নিজের কাছে ছিল 300 টাকা। সেটা সব খরচ হয়ে গেল। তারপর আর টাকা নেই, তখন আর কি করি? তাই শেষকালে আমার গলার হারটা শাকতার দোকানে বাধা দিয়ে 400 টাকা নিয়ে এসেছিলাম। মালা চমকে উঠল, বললে, সে কি? ওমা, কি চমৎকার ডিজাইনের হারটা গড়িয়েছিলে তুমি! সেটা পরলে তোমায় খুব মানাতো, আর তুমি কিনা সেটাই বাধা দিয়ে দিলে। চুপ কর ভাই, অত চেঁচাস নে, শেষকালে আমার ঝি আবার শুনতে পাবে। কথাটা এখন কেউ জানে না, কাউকেই বলিনি। দেখিস ভাই, অফিসে যেন আবার কারোর কানে না যায়। সদানন্দ ঘরের বাইরের দিকে চেয়ে দেখলে দরজা দিয়ে বাইরের উঠোনের একটা ফালি দেখা যায়। সেখানে কাউকেই দেখতে পাওয়া গেল না। বোধহয় পাশের ঘর ছাড়া কেউ কোথাও নেই। না, এখানে আর এক মুহূর্ত থাকা উচিত নয়। আস্তে আস্তে সদানন্দ উঠতে চেষ্টা করলে। মাথাটা যেন ঘুরতে লাগলো তার। অনেক কষ্টে তক্তপোষের ওপরে উঠে বসতে গিয়ে ঘেমে গেল। তারপর উঠে দাঁড়াতে গিয়ে সমস্ত শরীরটা ব্যথায় টনটন করে উঠল। কিন্তু না, এসব ভাবলে আর চলবে না। পরের সংসারে বিপর্যয় অধিকার নেই তার। সত্যি তো, নয়নতারা আজ তার কাছে পর। সদানন্দের নিজেরই লজ্জা করতে লাগলো। প্রথমে একটা হাত দিয়ে কোনো রকমের দেওয়ালটা ধরলে সে, তারপর দেওয়াল ধরে ধরে বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। কেউ কোথাও নেই। চারিদিকে বেলা পড়ে এসেছে, মনে হলো সন্ধে হব হব। সামনের উঠোনটা একটু ফাঁকা, আর একটু পরে অন্ধকার হয়ে গেলে কিছুই আর দেখা যাবে না। সদানন্দ বারান্দার দেয়াল ধরে ধরে বারান্দার সিঁড়ি দিয়ে উঠোনে নামবার চেষ্টা করলে। উঠোনের ডান দিকেই দরজা। দরজাটা খুলে বাইরে বেরোলেই রাস্তা। একবার রাস্তায় বেরিয়ে পড়তে পারলে আর কোনো ভাবনা নেই। অনেক দিন ভুগিয়েছে সে নয়নতারাকে, অনেক কষ্ট দিয়েছে তাকে, অনেক টাকাই তার খরচ হয়ে গেছে তার জন্য। এইবার তাকে সে মুক্তি দেবে। সত্যি তো, সে যাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, তার কাছ থেকে সেবা নেবার অধিকারও তার নেই। জীবন যাকে প্রবঞ্চনা করেছে, জীবনের কাছে তার আকাঙ্ক্ষা করবার কিছুই থাকে না। অথচ সেই জীবনকে সুন্দর করবার আকাঙ্ক্ষা নিয়েই সে একদিন গৃহত্যাগ করেছিল। সেদিন তো সে ভেবেছিল নিজের সকলকে পরিত্যাগ করলেই বাইরের সবাই তার নিজের হবে। সবাইকে আপন করবার ইচ্ছেতেই সে পথে বেরিয়ে পড়েছিল। এই কি সেই তার সকলের নিজের করবার নমুনা? সবাইকে তো সে কেবল কষ্টই দিয়ে যাচ্ছে, সকলের কাছেই তো সে কেবল বোঝা হয়েই রয়েছে। একদিন সকলের বোঝা হবার ভয়ে সমরজিৎবাবুর বাড়ির থেকেও সে এমনি করেই নিঃশব্দে সরে এসেছিল। তারপর সেই পাড়েজি, সেই ধর্মশালার পাড়েজির কাছে সে বোঝা ছাড়া আর তো কিছুই নয়। তা মুখে সে যাই বলুক না কেন,
নিজের সংসার ছাড়খাড় করেছে বলে পরের সংসার ছাড়খাড় করবার অধিকার তাকে কে দিলে? না, এখান থেকে যদি সে কোনো রকমের কলকাতায় পৌঁছতে পারে তাহলে পাঁড়েজির কাছেও সে আর গিয়ে দাঁড়াবে না। পাঁড়েজিকেও গিয়ে আর বলবে না যে আমাকে তুমি আশ্রয় দাও। পৃথিবীর কাউকেই আর সে বলবে না তুমি আমার আশ্রয়স্থল। আর যদি কোথাও থাকতেই হয় তাহলে আশ্রয়ের প্রতিদানে কিছু কাজ করে দেবে সে। কিন্তু কি কাজ করতে পারে সে? তার কাছ থেকে লোক কি কাজ চায়? টাকা। টাকা কোথায় তার? আর আজ যদি এই বাড়ি থেকে চলে যাওয়ার সময় কিছু টাকা সে দিয়ে যেতে পারত, যদি বালিশের তলায় সোনার হার বাঁধা রাখা 400 টাকাও অন্তত রেখে যেতে পারত, তাহলেও সে নয়নতারার সংসারের কিছু সাশ্রয় করেছে বলে গর্ববোধ করতে পারত। কিন্তু তা নয়। সমরজিৎ বাবুর বাড়িতে যেমন, পাড়েজির ধর্মশালায় যেমন, এখানেও ঠিক তেমনিই সে গলগ্রহ। অথচ গলগ্রহই যদি সে হবে তাহলে নবাবগঞ্জ কি দোষ করেছিল? নবাবগঞ্জে তার পৈতৃক অর্থের ভারবাহী হয়ে জীবন কাটানোটা তার কাছে কেন এত অসহ্য বলে মনে হয়েছিল? মালা বললে, আজ তাহলে আসি নয়নদি, কলকাতায় ফিরতে আবার রাত হয়ে যাবে। তিনি আবার আমার দেরি করে দেখে ভাববেন নার্ভাস মানুষ কি না। তবে আরেকদিন আসিস ভাই, অনেক দিন পর দেখা হলো, বেশ ভালো লাগলো। মালা এবার সত্যিই উঠে দাঁড়ালো, বললে, তুমি অফিসে না যাওয়া পর্যন্ত আমাদের অফিসের আড্ডাটা জমছে না কিন্তু নয়নদি। নয়নতারা বললে, এবার মনে হচ্ছে যেতে পারবো। এখন ওই ঘরে উনি একটু ভালোর দিকে যাচ্ছেন। আজ তো আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। মালা কি যেন একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বাইরে দুম করে কিসের একটা যেন শব্দ হলো, যেন কিছু একটা ভারী জিনিস কাছেই কোথাও পড়ে গেল। সঙ্গে সঙ্গে নয়নতারা সচকিত হয়ে উঠল। কি পড়ল? কোথায় পড়ল?